বন্ধুরা, বিশ্ব রাজনীতি এখন দাবানলের মতো চলছে। একদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধ শুরু হয়েছে, অন্যদিকে রাশিয়ার উপর পশ্চিমী দুনিয়ার একের পর এক কড়া নিষেধাজ্ঞা। কিন্তু এই মহাপ্রলয়ের মাঝেও ভারতের একটি সংবাদ মাধ্যম সারা বিশ্বকে চমকে দিয়েছে। ইন্ডিয়া টুডের এই এক্সক্লুসিভ রিপোর্টটি দেখুন, যেখানে বলা হয়েছে মার্চের মাত্র প্রথম 11 দিনেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানি এক ধাক্কায় 50% বেড়ে গেছে। এই আর্টিকেলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দেওয়া হয়েছে। রাশিয়া থেকে যেখানে প্রতিদিন গড় তেল আমদানি 1 মিলিয়ন ব্যারেল ছিল, এই মাসের শুরুতেই তা রেকর্ড জাম্প করে 1.5 মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। ইন্ডিয়া টুডের এই রিপোর্ট অনুযায়ী লোহিত সাগরে অস্থিরতা বাড়ার ঠিক আগেই ভারত অত্যন্ত কৌশলে এই বিশাল পরিমাণ তেলের যোগান নিশ্চিত করে ফেলেছে। যেখানে আমেরিকা, ইউকে, এমনকি চীনের মতো দেশে তেলের দাম আকাশচুম্বী, সেখানে ভারত কিভাবে এই অসাধ্য সাধন করল? ভারত কি কোনো এমন জিওপলিটিক্যাল ম্যাজিক জানে যা পশ্চিম দেশগুলোর জানা নেই? আজ আমরা ভূরাজনৈতিক এই দাবার চালের গভীরে প্রবেশ করব। আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা দেখব কিভাবে ভারত তার এনার্জি সিকিউরিটিকে রক্ষা করতে 4টি মহাদেশ জুড়ে তার জাল বিছিয়েছে। বর্তমান প্রেক্ষাপট বুঝতে গেলে আমাদের কয়েকদিন পেছনের দিকে তাকাতে হবে। 28শে ফেব্রুয়ারি 2026। ইতিহাসের পাতায় এই দিনটি সম্ভবত এনার্জি ওয়ারের এক টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই দিনটি থেকেই ইরান বনাম আমেরিকা ইসরায়েলের সংঘর্ষ এক নতুন এবং ভয়াবহ রূপ নিয়েছে। আপনারা জানেন কি, মানচিত্রের দিকে তাকালে ওমান এবং ইরানের মাঝে একটি সরু জলপথ দেখা যায়, যাকে আমরা স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বলি। ভৌগোলিক আয়তনে এটি ছোট হতে পারে, কিন্তু বৈশ্বিক অর্থনীতির এটি হলো জুগুলার ভেইন বা প্রধান ধমনী। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20 থেকে 25% এই সংকীর্ণ পথ দিয়েই প্রবাহিত হয়। কিন্তু আজ পরিস্থিতি কি? আজ সেই পথ কার্যত রুদ্ধ। ইরান যখনই এই রুটটি ব্লক করার হুমকি দেয় বা সেখানে সামরিক মহড়া শুরু করে, তখনই বিশ্ববাজারে কম্পন সৃষ্টি হয়। আর এবার তো সরাসরি সংঘর্ষ। এর ফলে যা হওয়ার ছিল ঠিক তাই হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম রকেটের গতিতে বাড়তে শুরু করেছে। এক রাতের ব্যবধানে তেলের দাম ব্যারেল প্রতি $100 গণ্ডি ছাড়িয়ে একসময় $126 গিয়ে ঠেকেছিল। বন্ধুরা, $126 প্রতি ব্যারেল মানে হলো বিশ্ব অর্থনীতির জন্য একটি চরম রেড অ্যালার্ট। এই পরিস্থিতিতে সারা বিশ্বে আজ হাহাকার পড়ে গেছে। আপনারা যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে একবার নজর দেন, তবে শিউরে উঠবেন। পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশগুলো জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সেখানে পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনীর পাহারা বসাতে হয়েছে। রেশন কার্ড দিয়ে তেল বিক্রি হচ্ছে। এমনকি খোদ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতেও ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কারণ সেখানে জ্বালানি খরচ এক সপ্তাহে 15 থেকে 25% বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিক এই জায়গাতেই ভারত সবাইকে চমকে দিয়েছে। আশ্চর্যজনকভাবে ভারতের বাজারে তেলের দাম আজও স্থিতিশীল। যখন আপনার প্রতিবেশীর ঘরে আগুন জ্বলছে, তখন ভারতের অর্থনীতি কিভাবে এত শান্ত? এটা কি স্রেফ ভাগ্য? মোটেও না। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ভারতের এক দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত জটিল জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির ফসল। ভারত গত কয়েক বছর ধরে নীরবে তার স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি করেছে এবং তেলের উৎসকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে রাশিয়া এবং ল্যাটিন আমেরিকার দিকে নিয়ে গেছে। ভারত আজ প্রমাণ করে দিয়েছে যে সঠিক কূটনীতি, দ্বিপাক্ষিক সুসম্পর্ক এবং আগাম দূরদর্শিতা থাকলে যুদ্ধের লেলিহান আগুনও আপনার ঘরের প্রদীপ নেভাতে পারে না। বরং সেই প্রতিকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিভাবে নিজের দেশের উন্নয়ন নিশ্চিত করতে হয়, ভারত আজ বিশ্বকে সেই শিক্ষাই দিচ্ছে। বন্ধুরা, ভারতের এই অবিশ্বাস্য সাফল্যের মূল মন্ত্র কিন্তু লুকানো রয়েছে একটি মাত্র শব্দের মধ্যে, আর সেটি হলো ডাইভার্সিফিকেশন বা জ্বালানি উৎসের বহুমুখীকরণ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন ভারত আজ সারা বিশ্বের উত্তাল পরিস্থিতিতেও এতটা নিশ্চিত? এর উত্তর পেতে হলে আমাদের এই গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্টটির দিকে তাকাতে হবে। আপনারা এখন স্ক্রিনে স্বরাজ্য ম্যাগাজিনের যে প্রতিবেদনটি দেখছেন, এটি ভারতের বদলে যাওয়া অর্থনীতির এক জীবন্ত দলিল। এই আর্টিকেলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে
যে ভারত সরকার তার ক্রুড অয়েল সোর্সিং বা অপরিশোধিত তেলের আমদানির ক্ষেত্রকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে গেছে। 2006-07 সালের সরকারি পরিসংখ্যান যদি আমরা দেখি তবে দেখব ভারত তখন মাত্র 27টি দেশের ওপর তেলের জন্য নির্ভরশীল ছিল, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে সেই সংখ্যাটি পৌঁছে গেছে 40-এ। অর্থাৎ গত 2 দশকে ভারত 13টি নতুন অংশীদার খুঁজে বের করে রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই সংখ্যা বাড়ানো হলো? এর পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক শিক্ষা। একটা সময় ছিল যখন ভারতের তেলের ট্যাঙ্কারের চাবিকাঠি ছিল মূলত ইরাক এবং সৌদি আরবের হাতে। মধ্যপ্রাচ্যের কোনো এক কোনায় অস্থিরতা শুরু হলেই ভারতের বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যেত। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের আমলে এই স্ট্র্যাটেজি পুরোপুরি বদলে ফেলা হয়েছে। কেন আমরা শুধু 1 বা 2টি অঞ্চলের উপর বাজি ধরব? এই স্বরাজ্যর রিপোর্টে ভারতের সেই গ্লোবাল আউটরিচের কথাই বলা হয়েছে। আজ ভারত কেবল গালফ দেশগুলোর দিকে তাকিয়ে বসে নেই। আজ আমাদের জাহাজগুলো যাচ্ছে ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিলে। আমরা তেল আনছি উত্তর আমেরিকার দেশগুলো থেকে, এমনকি আফ্রিকার গিনি, অ্যাঙ্গোলা বা টোগোর মতো দেশগুলোও আজ ভারতের এনার্জি পার্টনার। এই ডাইভার্সিফিকেশনের ফলেই লাভটা কার হয়েছে? খুব সহজভাবে বললে এটি ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি দুর্ভেদ্য বর্ম বা আয়রন শিল্ড তৈরি করেছে। ধরুন মধ্যপ্রাচ্যে কোনো বড় যুদ্ধ বেঁধে গেল এবং সেখান থেকে তেল আসা সাময়িকভাবে বন্ধ হলো, তাতে ভারতের কোনো বড় ক্ষতি হবে না, কারণ আমাদের পাইপলাইন এখন ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে। স্বরাজ্যর আর্টিকেলে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। ভারত এখন কেবল বড় দেশ নয়, ছোট ছোট উৎপাদক দেশগুলোর সঙ্গেও দীর্ঘমেয়াদী চুক্তি করছে। এর ফলে বিশ্ববাজারে যখন তেলের সংকট তৈরি হয় তখন এই দেশগুলো থেকে নিয়মিত সরবরাহ ভারতের অর্থনীতিকে সচল রাখে। এটি হলো নতুন ভারতের এনার্জি ডিপ্লোমেসি, যা আমাদের কেবল সুরক্ষিতই রাখছে না, বরং বিশ্ব রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তেলের উৎসের পর এবার আসা যাক তেলের পথের বা মেরিটাইম রুটের বিষয়ে। বিষয়টি বুঝতে হলে আমাদের ডিডি নিউজের এই বিশেষ রিপোর্টটির দিকে তাকাতে হবে। ডিডি নিউজের এই আর্টিকেলে একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারত সরকার অত্যন্ত গোপনে এবং পরিকল্পনা মাফিক আমাদের মোট অপরিশোধিত তেলের আমদানির 70% এখন আর হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজের উপর নির্ভর করে আনছে না। আর্টিকেলে স্পষ্ট বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা মাথায় রেখেই ভারত তার সাপ্লাই চেনকে সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে। আপনারা ভাবুন একবার, যে রুটটি বন্ধ হলে জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশ পুরোপুরি অচল হয়ে যেতে পারে, সেই রুটের ভরসা ছাড়াই ভারত আজ 70% তেল আনার ক্ষমতা রাখে। কিভাবে সম্ভব হলো এটা? ডিডি নিউজের এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারত এখন রাশিয়ার সঙ্গে আর্কটিক শিপিং লেন্স বা উত্তর মেরুর বরফ শীতল পথ ব্যবহারের চুক্তি চূড়ান্ত করেছে। পাশাপাশি কেপ অফ গুড হোপ ব্যবহার করে আফ্রিকা মহাদেশ ঘুরে তেল আনা হচ্ছে। যদিও এতে শিপিং টাইম 25 থেকে 45 দিন বেশি লাগে, তবুও ভারত বাড়তি খরচ করে নিরাপত্তা নিশ্চিত করেছে যাতে পশ্চিমী রুটের কোনো ঝামেলায় আমাদের এনার্জি সাপ্লাই থমকে না যায়। এটি ভারতের এক সত্যিকারের ভিশনারি মাস্টার স্ট্রোক, যা আমাদের এনার্জি ডিভিডেন্সের মানচিত্র বদলে দিয়েছে। রাশিয়া ভারত তেল সম্পর্কের কথা বললে অনেকে একে কেবল বাণিজ্যিক চুক্তি হিসেবে দেখেন, কিন্তু এটি আদতে একটি বড় জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। 2022-এর যুদ্ধের পর থেকে রাশিয়ার উপর যখন আমেরিকা নিষেধাজ্ঞা চাপায় তখন ভারত পিছিয়ে আসেনি। ভারত রাশিয়ার থেকে ইউরালস গ্রেডের তেল ব্যাপক ডিসকাউন্টে কেনা শুরু করে। আপনারা কি জানেন এই তেলের ফলে ভারতের কত টাকা সাশ্রয় হয়েছে? প্রায় 10 থেকে 13 বিলিয়ন ডলার। বর্তমানে আমেরিকা ভারতকে চাপ দিলেও ডক্টর এস জয়শঙ্কর পরিষ্কার বলেছেন যে ভারত কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না। ভারত আজ রাশিয়ার থেকে কেবল তেল কিনছে না, বরং রাশিয়ার আর্কটিক ইনফ্রাস্ট্রাকচারেও লগ্নি করছে। ফলে ভবিষ্যৎ জ্বালানি যুদ্ধের জন্য ভারত আজ থেকেই প্রস্তুত। এখন প্রশ্ন হলো, যদি হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ যুদ্ধের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে ভারতের তেলের জাহাজগুলোর কী হবে? এই কঠিন প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দ্য ফেডারেলের এই চাঞ্চল্যকর রিপোর্টটিতে। আপনারা এখন স্ক্রিনে যে আর্টিকেলটি দেখছেন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভারতের কূটনীতির তেজ
আজ এতটাই শক্তিশালী যে উত্তাল যুদ্ধের মাঝেও ইরান ভারতকে সেফ প্যাসেজ বা নিরাপদ যাতায়াতের করিডোর দিতে রাজি হয়েছে। এই আর্টিকেলের সবথেকে বড় খবরটি হলো ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে আশ্বস্ত করেছে যে ভারতের পতাকাবাহী জাহাজগুলোর উপর কোনো প্রকার হামলা হবে না। এর বাস্তব প্রমাণও এই রিপোর্টেই দেওয়া হয়েছে। গত 1 মার্চ সৌদি আরবের রাস্তানুকা পোর্ট থেকে একটি বিশাল জাহাজ হরমুজ প্রণালীতে আটকে গিয়েছিল, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং মধ্যস্থতায় এই জাহাজটি মাত্র 2 দিনের মধ্যে মুক্তি পায় এবং সম্প্রতি মুম্বাই পোর্টে এসে ভিড়েছে। ভাবুন একবার, যেখানে আমেরিকা বা ইউকের জাহাজগুলো হামলার ভয়ে ওই রুটে ঢুকতে সাহস পাচ্ছে না, সেখানে ভারতের একটি সুইজম্যাক্স ল্যাডেন ট্যাঙ্কার প্রায় 10 লক্ষ ব্যারেল তেল নিয়ে বুক ফুলিয়ে মুম্বাই পৌঁছাচ্ছে। এটি স্রেফ একটি খবর নয়, বরং বিশ্বমঞ্চে ভারতের বৈদেশিক নীতির এক বিরাট সাফল্য, যা দ্য ফেডারেলের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, ভারতের কাছে কেবল বর্তমানের তেল নেই, আমাদের কাছে আছে ভবিষ্যতের এক শক্তিশালী ব্যাকআপ। এই বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে দ্য আসাম ট্রিবিউনের এই বিশেষ রিপোর্টটিতে। আপনারা এখন স্ক্রিনে যে হেডলাইনটি দেখছেন, সেখানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছে যে ভারত বর্তমানে মোট 74 দিনের জ্বালানি তেলের ব্যাকআপ বজায় রেখেছে। এই আর্টিকেলে এক বিশেষ গাণিতিক হিসাব দেওয়া হয়েছে, যার মধ্যে 9.5 দিনের তেল আছে ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা মাটির নিচের গোপন ভাণ্ডারে, এবং বাকি প্রায় 65 দিনের তেল মজুত আছে দেশের বিভিন্ন অয়েল মার্কেটিং কোম্পানির কাছে। এই বিশাল মজুদের পেছনের ইতিহাসটা কিন্তু বেশ যন্ত্রণাদায়ক। 1991 সালের সেই অর্থনৈতিক সংকটের কথা ভাবুন, যখন ভারতের কাছে মাত্র 3 সপ্তাহের তেল কেনার টাকা ছিল। সেই কঠিন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই ভারত আজ নিজেকে এই উচ্চতায় নিয়ে গেছে। দ্য আসাম ট্রিবিউনের এই রিপোর্ট অনুযায়ী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্ণাটকের পদুরে মাটির নিচে পাথুরে গুহায় এই তেল অত্যন্ত সুরক্ষিতভাবে মজুত রাখা হয়েছে। এছাড়াও উড়িষ্যার চণ্ডীখোলে আরও বড় রিজার্ভ তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। এই 74 দিনের সুরক্ষা কবচটি আজ ভারতকে আন্তর্জাতিক বাজারে দামের পাহাড় প্রমাণ ওঠানামা থেকে রক্ষা করেছে, যা এই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সবশেষে আমাদের এই দীর্ঘ আলোচনার মূল নির্যাস লুকিয়ে আছে ইকোনমিক টাইমসের এই বিশেষ প্রতিবেদনে। আপনারা স্ক্রিনে যে হেডলাইনটি দেখছেন, সেটি ভারতের সাধারণ মানুষের জন্য সবথেকে বড় স্বস্তির খবর। এই আর্টিকেলে পরিষ্কারভাবে তথ্য দিয়ে জানানো হয়েছে যে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 লক্ষণরেখা পার করে দিলেও ভারত এখনও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ইকোনমিক টাইমসের এই রিপোর্টে সরকারের অভ্যন্তরীণ সূত্রের খবর উদ্ধৃত করে বলা হয়েছে যে ভারত যে সস্তায় রাশিয়ান তেল কিনছে এবং আমাদের যে বিশাল রিজার্ভ মজুত আছে, তার সুফল সরাসরি সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। বন্ধুরা, ভূরাজনীতি কেবল মানচিত্রের লড়াই নয়, এটি আসলে তেলের পাইপলাইন আর তুখোড় কূটনীতির লড়াই। ভারত আজ বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আর কোনো শক্তির লেজুর বৃত্তি করব না, বরং নিজেদের শর্তে চলব। এই নিউজ রিপোর্টটি তার সবথেকে বড় প্রমাণ। আপনাদের কি মনে হয়, ভারতের এই বহুমুখী নীতি কি চীন বা আমেরিকার মতো সুপার পাওয়ারগুলোকে চাপে ফেলছে? আমাদের কমেন্ট সেকশনে আপনাদের উত্তর অবশ্যই জানাবেন। আজকের এই দীর্ঘ এপিসোডটি যদি আপনার তথ্যবহুল মনে হয়, তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চোখ রাখুন অদ্ভুত অথচ বাস্তবে। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।